আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় শুরু করছি আপনাদের নিয়মিত এবং পছন্দের অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশন। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা টাইম টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার করি। স্ক্রলে যে নাম্বারটি থাকে এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত বা যে কোনো আইনি পরামর্শ বিষয়ক প্রশ্ন নিয়ে। বরাবরের মতো অনুষ্ঠান উপস্থাপনায় আমি রয়েছি ব্যারিস্টার আফতাব আহমেদ এবং আমাকে সময় দিচ্ছেন ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইসরাত সামি, আমাদের নিয়মিত অতিথি। আপা আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করছি। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবো। আপনারা জানেন সপ্তাহ জুড়ে আপনাদের কাছ থেকে আমরা সেই প্রশ্নগুলো ইমেল এবং ফোনের মাধ্যমে কালেক্ট করি। তারপরও যেহেতু এখন সবচেয়ে বেশি আলোচনার ইস্যু হয়ে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু এক্সিকিউটিভ অর্ডার এবং তার পরবর্তীতে সেই অর্ডারগুলো কোর্টের রায়ের মাধ্যমে কতটুকু ভ্যালিড রয়েছে সেই বিষয়গুলো, তো প্রথমেই সেই বিষয়ে চলে যাব। এছাড়াও আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা অনুষ্ঠানে ফোন করে আমাদেরকে করতে পারেন। আমাদের প্যানেলে যে আইনজীবী রয়েছেন চেষ্টা করবো আমরা তার পক্ষ থেকে তার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আপা, আমরা সম্প্রতি যে কোর্টের আদেশটার ব্যাপারে জানি যে এক্সিকিউটিভ অর্ডার আবার রিভোক করা হলো, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, এই যে আজকে যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারটাকে আজকে অ্যাপেলেট কোর্টে জাজের অর্ডারটা আপহেল করে দিয়েছে। তার মানে ব্যানটা জারি রেখেছে এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার এখন ব্যানটা স্টে করে দেওয়ার মানে এই হয়েছে যে এক্সিকিউটিভ অর্ডার আসার আগে যে পরিস্থিতি ছিল এখন এক্স্যাক্টলি সেই জায়গায় আছি আর কি আমরা। যেমন আমরা গত অনুষ্ঠানে বলেছি 7টা দেশের যে ব্যান করে দিয়েছিল, ওই 7টা মুসলিম কান্ট্রির লোকজন আসতে পারবে না। তারপরে রিফিউজিদের ব্যান ছিল, রিফিউজি কোনো সিরিয়া অথবা কোনো রিফিউজিকে আনা হবে না, মুসলিম রিফিউজি, ওয়ারএজ খ্রিস্টান রিফিউজি হলে আনা যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা, এই বেসিসটার উপরে এখন আজকে অ্যাপেলেট কোর্ট এটা বলেছে এই জিনিসটা কনস্টিটিউশনাল না, কারণ কনস্টিটিউশনে আপনি রেসের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে এক্স্যাক্ট ডিসক্রিমিনেশন মানে ফেসেই ইটস ডিসক্রিমিনেটরি। সো তাহলে ওইভাবে কি বলা যায় যে আমাদের কমিউনিটিতে যারা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এখন আর তেমন কোনো ভয় নেই? কারণ এই কোর্টের যেহেতু অর্ডার, আমি এই অর্ডারটার আগে আমি একটু বিশ্লেষণ করতে চাই একটা জিনিস, যেটাকে আমেরিকাতে একটা কনস্টিটিউশন আন্ডারে একটা আছে যে সেপারেশন অফ পাওয়ার। কোনো একটা 3টা ব্রাঞ্চ, যেমন এক্সিকিউটিভ ব্রাঞ্চ, জুডিশিয়াল ব্রাঞ্চ এবং লেজিসলেটিভ ব্রাঞ্চ, এই 3টা ব্রাঞ্চকে কোনো একটা বেশি পাওয়ারফুল যাতে না হয়ে যায় সেই জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের একটা সিস্টেম আছে যেটাকে বলে সেপারেশন অফ পাওয়ার। এই ইদানিং আমরা এই সেপারেশন অফ পাওয়ারের সুন্দর একটা এক্সাম্পল দেখতেছি। যেমন এক্সিকিউটিভ ব্রাঞ্চের হেড হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, উনি একটা এক্সিকিউটিভ অর্ডার এনেছেন এবং জাজরা এটা রিভিউ করা, এটা হচ্ছে চেক দিচ্ছে। যেহেতু প্রেসিডেন্ট একটা অর্ডার এনেছে, জাজ যেটাকে জুডিশিয়াল ব্রাঞ্চের হচ্ছে জব হচ্ছে এটা চেক দেওয়া যে ওয়েদার আর একটা ব্রাঞ্চ কি টু পাওয়ারফুল হয়ে যাচ্ছে কিনা অথবা টু নিজেদের গণ্ডির বাইরে যে কিছু করছে কিনা। হ্যাঁ, সেই জিনিসটাকে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা অর্ডার পাস করলো, এক্সিকিউটিভ অর্ডার, এবং সেটা সাথে সাথে জাজ সেই অর্ডারটাকে স্টে করে দিল। আপনি দেখলেন ডিস্ট্রিক্ট জাজ করেছে, এখন সেটা কোর্ট অফ অ্যাপিলে করেছে বাই 3 জাজ। এখন ডোনাল্ড ট্রাম্পের একটা চয়েস আছে যে উনি কি অ্যাপিল করবে, অ্যাপিল কি ফুল কোর্টে অ্যাপিল করবে, অ্যাপেলেট ডিভিশনে, অথবা উনি সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস যাবে কিনা। আর্লিয়ার টুডে ওনার মুখপাত্র অফিসিয়াল কেউ বলেছিল যে ওনারা হয়তো অ্যাপিলে না গিয়ে ওনারা আরও স্ট্রিক্টার একটা এক্সিকিউটিভ অর্ডার করবে, যেটা জাজরা স্যাটিসফাইড হবে এ ধরনের একটা এক্সিকিউটিভ অর্ডার আবার করবে। তো কিন্তু এরপরেই কিছু মানে সন্ধ্যার দিকে আবার ডোনাল্ড ট্রাম্পের এটা জানানো হয়েছে যে তারা অ্যাপিল ফলো আপ করবে। সো অ্যাপিল ফলো আপ করলে এটার মানে নয় যে অ্যাপেলেট কোর্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিবে। এটা আগার ইফ ইট ইজ আনকনস্টিটিউশনাল, ইটস আনকনস্টিটিউশনাল ফর অল দ্য জাজেস। একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমাদের কমিউনিটির অনেক ভাইয়েরা যারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা রিসেন্টলি বাংলাদেশ থেকে আসার সময় তাদের আমেরিকান পাসপোর্ট রয়েছে যেটা আমি বললাম, কিন্তু একটু কড়াকড়ি পোস্টের মুখে এয়ারপোর্টে পড়েছে। তো আপনার কি মনে হয় কিনা যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকমটা হতেই পারে, এর সাথে এই এক্সিকিউটিভ অর্ডারের কোনো সম্পৃক্ততা নেই, যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি উদ্ভব হতে পারে? একটা জিনিস হচ্ছে ইমিগ্রেশন, এই জিনিসটা অনেক আগে থেকেই চাচ্ছিল।
সো ইমিগ্রেশন এক্সিকিউটিভ অর্ডারটা পাওয়ার সাথে সাথেই এটা এনফোর্স করা শুরু করেছিল, যেটা ইউজুয়ালি যে কোনো আইন পাশ করার পরে একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয় একটা, কিন্তু এটা ইমিডিয়েটলি যেহেতু করেছে তো এটার এফেক্ট কিছুটা পেয়েছে। কিন্তু যেটা যদি এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে এখন কোনো কিছুই ইমিগ্রেশন করতে পারে না, কিন্তু এটা পারে না, দ্যাটস ট্রু, বাট আরেকটা জিনিস হচ্ছে যে এটার কিছুটা রেস্ট তো অবশ্যই থাকবে। সো এটার অ্যাজ আ কি বলবো, যেহেতু অর্ডারটা ব্যান্ড হয়ে গেছে, কিন্তু ইমিগ্রেশন অফিসাররা তাদের কাছে কিন্তু পাওয়ার আছে, যারা এন্ট্রি করবে তাদেরকে মানে ছানবিন করে তাদের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে তাদেরকে এন্ট্রি করতে দেওয়া, এটা ইন দ্য ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক ইন্টারেস্ট। গত সপ্তাহে আমরা আমাদের কমিউনিটির বেশ পত্রপত্রিকা খেয়াল করেছি যে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আইসের পক্ষ থেকে বিভিন্ন রকমের ধরপাকড়ের খবরও এসেছিল। তো এই বিষয়ে দর্শকরা আসলে উদ্বিগ্ন, আপনি যদি কিছু বলতে চান। আইসে এটা আসলে আইস ইমিগ্রেশন যেটা ইউএস, ওনারা কিন্তু ইমিডিয়েটলি এই জিনিসটা বর্ডার পেট্রোল এবং বর্ডারে এবং এয়ারপোর্টগুলোতে করা হয়েছে, কিন্তু কারো পার্সোনালি কারো বাসায় যে কাউকে ধরে নিয়ে গেছে এটা হয় নাই। আর একটা জিনিস হচ্ছে যদি কারো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকতো তাদের কথা বলা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডার, নট ঢালাওভাবে 11 মিলিয়ন পিপল সবার আনডকুমেন্টেড পিপলের কথা বলা হয়নি। সো আরেকটা জিনিস হচ্ছে, আর ইমিডিয়েটলি এটা ব্যান করে দেওয়া হয়েছে, স্টে অর্ডার গ্রান্ট করেছে জাজ। সো এই এক্সিকিউটিভ অর্ডারের কোনোটাই এখন অ্যাপ্লাই করা যাবে না। ওকে, আরেকটা বিষয় জানতে চাইবো, দর্শকরা বিভিন্ন সময় জানতে চায় যে যেই স্যাংচুয়ারি সিটিগুলো রয়েছে, যারা এই ধরনের এক্সিকিউটিভ অর্ডারের সাথে একমত পোষণ করে না, হাই অফিসিয়াল মেয়র থেকে শুরু করে যারা রয়েছে, তারা কতটা ফেডারেলের সাথে অসহযোগিতা করে শেষ পর্যন্ত তাদের অবস্থানে স্টিক করতে পারবে? এখানে দুইটা জিনিস আছে। স্টেটের পাওয়ার হচ্ছে পুলিশিং পাওয়ার, ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশনের এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পাওয়ার, কিন্তু ইমিগ্রেশনের এটা এনফোর্স করতে হলে অবশ্যই স্টেটের সহযোগিতা লাগবে। ফেডারেল গভর্নমেন্টের অত ট্রুপস, অত ফোর্স নাই যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকের কাছে যে এটা ধরা এবং ওদেরকে প্রসিকিউট করা। অবশ্যই ফেডারেল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের হেল্প লাগবে। আরেকটা জিনিস যে ফেডারেল গভর্নমেন্ট যেটা করে, ফেডারেল একটা ফান্ডিং দেয় স্টেটকে, সেখানে তারা যদি স্টেট ফলো না করে তখন ফেডারেল গভর্নমেন্ট সেটাতে টাইট করে। সো কিন্তু আমাদের এখানে নিউ ইয়র্ক, যেটা গ্রিন স্টেট বলা হয়, নিউ ইয়র্কের গভর্নর, নিউ ইয়র্কের আমাদের মেয়র সবাই সাপোর্ট করছে যে এনারা ইলিগাল অথবা আনডকুমেন্টেড লোকদেরকে সাপোর্ট করবে এবং কাউকেই স্টেট পুলিশ এখনো কোনো ধরপাকড় করবে না এবং জিজ্ঞাসাবাদ করবে না, কারণ এটা মেয়রের অর্ডার। আরেকটা জিনিস হচ্ছে, মেয়র অন্যদিকে বলতেছে যে মেয়র ডিফেন্স একটা টিম বানাবে যে ইলিগাল আনডকুমেন্টেড পিপলদেরকে ডিফেন্ড করার জন্য। সো ইটস আমাদের জন্য এটা অনেক অনেক সৌভাগ্যের কথা যে আমাদের মেয়র এটাতে সাপোর্ট করছে। আচ্ছা, আজকে সিনেটে, গতকালকে অবশ্য সিনেটে আরেকটি বিল উত্থাপিত হয়েছে। আপনি জানবেন যে ফ্যামিলি পিটিশনের মাধ্যমে সিটিজেনরা যাদের ভাই এবং মাকে, বাবা মাকে আনার ব্যাপারে তারা হয়তো ক্যাপ করতে চায় বছরে একটা নির্দিষ্ট সংখ্যক ভিসা, বা হয়তো এটা পরবর্তীতে ডিলে হবে। তো এই বিষয়েও যেহেতু পত্রপত্রিকা আজকে অনেক কিছু এসছে, তো আমরা দর্শকদের অনেক ফোন পেয়েছি, আপনার মতামত শুনবো। এটা হচ্ছে যে আগেও এটা নিয়ে কথা হয়েছিল কিন্তু কার্যকরী হয় না, কিন্তু এখন যেটা আমরা মনে করছি যে যেহেতু দুইটা হাউসে, সেনেট এবং কংগ্রেসে ওদের মেজরিটি রয়েছে রিপাবলিকানদেরকে, তো এটা একটু চিন্তার বিষয়। যে আমি একটু এভাবে কি বলতে পারি কিনা, আপনি যদি ব্যাখ্যা করেন যে যেদিন থেকে আইনটা এফেক্টিভ হবে, রেট্রোস্পেক্টিভ পাওয়ার যদি না দেয় তাহলে তার আগের অ্যাপ্লিকেশনগুলো তো কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সো কমিউনিটির ভাই বোনদের উচিত আসলে অ্যাপ্লিকেশনগুলো এখন করে ফেলানো বিফোর দ্য নিউ লেজিসলেশন কামস আপ। আরেকটা জিনিস হচ্ছে যে যত শীঘ্রই আপনি করবেন ততই ভালো। এবং আরেকটা, আমরা যেটা অনেক অনেক অসংখ্য ফোন কল পেয়েছি বাংলাদেশ থেকে, এখান থেকে, যে যাদের আত্মীয় স্বজনরা হয়তো ভিসা পেয়েছে এবং ওয়েট করতেছিল এখানে আসার জন্য, তো এক্সিকিউটিভ অর্ডারের কারণে অনেকে ভয় পেয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে যদি আপনারা ভিসা পেয়ে যান তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাভেল করেন। আর বাংলাদেশিদের কখনো কোনো ব্যান হয়নি, সো বাংলাদেশিদের এটা নিয়ে একজন ছাত্রকে মনে হয় একটা হয়রানি করার খবর এসেছিল। হ্যাঁ, বাট ওইটা ওর স্পন্সরের প্রবলেম, স্পন্সরের পেপার ছিল না অথবা সামথিং, অন্য কিছু, অন্য একটা ব্যাপারে। এটা
এক্সিকিউটিভ অর্ডারের জন্য না। রাইট। প্রিয় দর্শক, আপনারা টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন। অনুষ্ঠানে আমরা আপনাদের ফোন কলগুলো অ্যাকোমোডেট করি। আপনারা স্ক্রিনে যে ফোন নম্বরটি রয়েছে এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে। আমার কাছে গত সপ্তাহের এবং এই সপ্তাহের কিছু প্রশ্ন আছে। আমি যদি সময় থাকে এক এক করে সবগুলোই আপনার কাছে জানতে চাইবো। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম যে 10 বছর যিনি প্রশ্নটি করেছেন উনি ইউএসএতে 10 বছর ধরে রয়েছেন। এর মধ্যে 8 বছর উনি বৈধভাবেই ছিলেন, বিকজ ওনার ছেলে অসুস্থ ছিল, ডিসেবিলিটি ছিল ছেলে। ভিজিটে এসে এই ছেলের ট্রিটমেন্ট করানোর ব্যাপারে প্রত্যেকবারই উনি ভিসা এক্সটেনশন করেছে। যেহেতু হসপিটাল পেপার ছিল, I-539 বারবার সাকসেসফুল হয়েছে। এভাবে উনি 8 বছর ছিল। এবং এখন এরপরে উনি ফেডারেল প্লাজা একটি চিঠি দিয়ে অ্যাপ্লিকেশন করার পরে ওনাকে ওয়ার্ক পারমিটও দিয়ে দেওয়া হয়েছে রিগার্ডলেস অফ স্ট্যাটাস। এখন 10 বছর পার হয়েছে। এই 10 বছর উনি ট্যাক্স ফাইলও করেছে। এখন ওনার প্রশ্নটা হচ্ছে উনি ক্যান্সেলেশন অফ রিমুভালের অ্যাপ্লাই করতে পারে কিনা, করলে কি নিয়ম, কি করতে হবে? হ্যাঁ, ক্যান্সেলেশন করলে এখানে ওনার একটা ইউএস রিলেটিভ থাকতে হবে, বাচ্চা অথবা ওয়াইফ অথবা সামবাডি, যেটা ওনার কি আছে কিনা। বাচ্চা কি এখানে জন্ম হয়েছে? না। সো ওইটা একটা ক্রাইটেরিয়া আছে। লিগ্যাল এন্ট্রির একটা ব্যাপার আছে যেটা ওনার কাছে আছে, লিগ্যাল এন্ট্রি আছে ওনার, হ্যাঁ। এসছেন। এবং আরেকটা হতে পারে উনি ডিসক্রিশনারি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, বাচ্চা যেহেতু অসুস্থ বলেছেন এবং ট্রিটমেন্টের সাথে 10 ইয়ার্স এখানে আছে, দেখতে হবে ওনার ওই স্পেসিফিক সিচুয়েশনটা কি। ডক্টরের কাছ থেকে ওনার এরকম সার্টিফিকেটও আছে যে এই বাচ্চা ফ্লাই করতে পারবে না। হ্যাঁ, যদি এরকম একটা সিচুয়েশন হয় আন্ডার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের, এটা ডিসক্রিশনারি, অফিসার রিজেক্ট করতে পারে। ওনার প্রশ্নটা কি ঠিক আছে? উনি কি ক্যান্সেলেশন অফ রিমুভাল করবে না অন্য কোনো কিছু আছে ওনার জন্য? ক্যান্সেলেশন অফ রিমুভালে আপনার প্রথমে আপনার একটা রিমুভাল প্রসেসে আপনাকে থাকতে হবে। উনি যদি রিমুভাল প্রসেসেই না থাকে তাহলে ক্যান্সেলেশন রিমুভাল কিভাবে করবে? তাহলে উনি কি করবে? আপনি বলছেন উনি এক্সটেনশন নিয়ে 10 বছর আছেন। উনার আসলে এইভাবে আমি সরাসরি উত্তর ওনা কি করবেন ওটা দিতে পারবো না, এইজন্য যে ওনার আরো অনেক ইনফরমেশনের দরকার আছে ওনাকে অ্যাডভাইস করার আগে। তো উনি যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনার পুরো অবস্থাটা জেনে তারপরে বলতে অ্যাডভাইস পারবো। করতে পারবো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের অপেক্ষায় রয়েছি। আবার আরেক দর্শকের প্রশ্ন রয়েছে যে এই ভদ্রমহিলা গ্রিন কার্ড হোল্ডার এবং উনি যাকে বিয়ে করেছেন উনি আউট অফ স্ট্যাটাস, হাজব্যান্ড আউট অফ স্ট্যাটাস, কিন্তু ওনার ভদ্রমহিলা সিটিজেন হতে আরো 4 বছরের মতো বাকি। মাত্র গ্রিন কার্ড নিয়ে উনি এসেছেন ফ্যামিলির অন্য কারো মাধ্যমে। তো এক গ্রিন কার্ড হোল্ডার, হ্যাঁ, ওনার হাজব্যান্ড আউট অফ স্ট্যাটাস, রিসেন্টলি ম্যারিড ইন ইউএসএ। এখন হাজব্যান্ডের জন্য উনি অ্যাপ্লাই লিগ্যাল এন্ট্রি ছিল না? লিগ্যাল এন্ট্রি B1 B2। তাহলে হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু ভিসা I-130 করতে পারবে, কিন্তু ভিসা নাম্বার লেভেল হতে সময় লাগবে 17 মান্থস টু 2 ইয়ার্স। তাহলে I-130 যদি এখন অ্যাপ্লাই করে উনি কি পরে 2 বছরের মধ্যে কি বা 17 মান্থসের কথা বলছেন 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবে? লেটার 2 বছরের মধ্যে পারবে, when visa number is available, not হ্যাঁ, now. মানে 2 বছর পরে। কিন্তু প্রবলেমটা তো সে তো গ্রিন কার্ডে রয়ে গেল, 2 বছর পরেও তো সে সিটিজেন হচ্ছে না, ওয়াইফ। It's fine. Yeah. আচ্ছা, she can still apply for her husband. আচ্ছা। প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা অনুষ্ঠানটি আলোচনা করি আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের সাপেক্ষে। আমরা ফোনে এবং ইমেইলের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নগুলো কালেক্ট করি। পরবর্তী প্রশ্নটা, হ্যাঁ আপনি কিছু বলবেন? একটা জিনিস হচ্ছে যে এই যে এক্সিকিউটিভ অর্ডারটা নিয়ে অনেকের মধ্যে অনেক ভীতি সঞ্চারণ হয়েছে এবং অনেকেই এটা নিয়ে বিশেষ করে সিটিজেন যারা, গ্রিন কার্ড হোল্ডার যারা, তারা অনেক ভীত সন্ত্রস্ত, বারবার কল করেছে আমাদেরকে, কি করবে, চলে যাবে কিনা, কোনো রকম মানে সমস্যায় তাদেরকে পড়তে হবে কিনা, অল দিস। এবং কোনো এক সময় তাদের স্ট্যাটাস ঠিক হওয়ার আগে কোনো প্রবলেম ছিল, সেগুলোর ব্যাপারে। তো আমার কথা হচ্ছে ওনাদের জন্য, যদি আপনাদের কোনো ক্রিমিনাল ক্রাইম না থাকে ব্যাকগ্রাউন্ডে, তার মানে হচ্ছে যে যদি আইদার গ্যাং ক্রাইমগুলো, ওয়েপন ক্রাইম, ভায়োলেন্ট ক্রাইম অথবা ড্রাগ রিলেটেড কোনো ক্রাইম, এই ক্রাইমগুলো না থাকে, এগুলোই মেনশন করেছে এক্সিকিউটিভ অর্ডার, তাহলে যদি পেটি কোনো ক্রাইম থাকে অথবা ভায়োলেশন থাকে, দ্যাটস ফাইন। ওকে, এটা নিয়ে এত ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস হচ্ছে, রাইট নাও এটা ব্যান করে দিয়েছে, এখন স্টে অর্ডার আছে, এবং আমি মনে করি যে ইউএস সুপ্রিম কোর্টও এটাকে সাপোর্ট করবে না। কারণ হচ্ছে যে ওনারা, এটা হচ্ছে টেম্পোরারি রিস্ট্রেইনিং অর্ডার যেটা দিয়েছে, এটা ওনারা দিয়েছে এই জন্য যে কিছু জিনিস এখানে দেখতে হয় যে টেম্পোরারি রিস্ট্রেইনিং অর্ডার যখন দেয়, এটা পার্মানেন্ট করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়, যে এই কেসটাতে লাইকলিহুড অফ সাকসেস কতটুকু আছে, এই কেসটা পুরো মেরিট হিয়ারিং এ এটা সাকসেসফুল হবে কিনা, তারপরে এই যে ড্যামেজটা হয়ে যাবে
এখন যদি আমি এটা এই টিআরওটা টেম্পোরারি রিস্ট্রেনিং অর্ডারটা না দেই, তাহলে যে ড্যামেজটা হয়ে যাবে সেটা কি রিপেয়ার করার মতো কি না, এটা বলে যে ইররিপারেবল ড্যামেজ। আরেকটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট। এখানে পাবলিক ইন্টারেস্ট অনেক হাই। আপনারা দেখেছেন এভরিডে ডেমনস্ট্রেশন হচ্ছে পুরো হোল ইউনাইটেড স্টেটসে, খালি মুসলমান না, এনিবডি এভরিবডি ডেমনস্ট্রেশন করছিল। সো এই জিনিসগুলো কোর্টে নজরে নিয়েছেন এবং কোর্ট ডিসিশনের সময় এগুলো দেখেছেন যে এই জিনিসগুলো যেহেতু আছে, তো এটা স্টে অর্ডারটা কোর্ট গ্রান্ট করেছে, রেস্ট্রেনিং অর্ডারটা। সো এই জন্য আমি এইটা এই জন্য বলতেছি, কারণ আমাদের লোকজনের মধ্যে যে ভীতিটা কাজ করছে, এটা আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ট্রাভেল করতে চায়, আমি মনে করি ট্রাভেল করলে কোনো অসুবিধা নাই। এবং এখন তো ব্যান কান্ট্রিগুলো থেকেও আসতেছে, যেহেতু এই অর্ডারটা স্থগিত হয়ে গেছে। এবং রিফিউজিও আজকেও সিরিয়া থেকে লোকজন এসেছে। রিফিউজি প্রোগ্রামটা যেহেতু বন্ধ আছে 120 দিনের জন্য, সেটাও তো আবার ইয়ে হয়ে গেল। আজকেই তো আসলো সিরিয়া থেকে। অ্যাসাইলামও তো কোনোভাবে এফেক্টেড না, না এখন আপাতত এফেক্টেড না, কিন্তু এই ইমিগ্রেশন অফিসে এটার কিছুটা প্রভাব তো পড়বেই। তারা হয়তো আরেকটু বেশি সচেতনতার সাথে এগুলো দেখছে। আসলে ও ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক সিকিউরিটির জন্য বলছে, কিন্তু এই যে ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক সিকিউরিটি যদি আমরা বলি, তাহলে এই 7টা দেশকে কেন? এবং গত 25 বছরে এই 7টা দেশের নাগরিকরা কোনো ইউএস সিটিজেনদেরকে কোনো রকম আঘাত করে নাই, কোনোভাবে কোনো টেররিস্ট অ্যাটাক করে নাই, কোনো কিছু করে নাই, তাহলে এই 7টা দেশ হলো কেন? আর আপনি দেখবেন 9/11 এর সময় যেটা হয়েছিল, যে দেশগুলোর নাগরিকরা অ্যাটাক করেছিল, তার মধ্যে সৌদি আরবিয়া, দুবাই এবং আরেকটা কোন দেশের ছিল, 3টা দেশে। তো ওই দেশের নাগরিকদেরকে ব্যান করা হয় না। সো এই জিনিসগুলো আর কি সবাই, এই এক্সিকিউটিভ অর্ডারটা হচ্ছে আসলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে, যে এই নাগরিক এই 7টা দেশকে কেন ব্যান করা হলো। এখন সুপ্রিম কোর্টের রায় যদি বিপক্ষে যায়, তাহলে তো আর নতুন করে একই রকম যদি আরেকটি নতুন অর্ডার নিয়ে আসে, তাহলে সেটিও তো চ্যালেঞ্জের মুখে পড়বে। হ্যাঁ, চ্যালেঞ্জের মুখে পড়বে যদি এটা আনকনস্টিটিউশনাল হয়, যে এলিমেন্টগুলো এখন আছে। কিন্তু ওরা এখন যেটা বলতেছে হাউস, যে ওনারা আরো স্ট্রিনজেন্ট এবং কোর্টকে স্যাটিসফাই করার মতো অর্ডার আনবে। এবং ওরা ডোনাল্ড ট্রাম্পের যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে আনতেছে, পাবলিক সেফটির জন্য যেটা বলতেছে, কিন্তু whereas the public demonstration করতেছে এটার বিরুদ্ধে। সো it's controversial. Exactly. প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। টাইম টেলিভিশনের পর্দায় ল অ্যান্ড ইমিগ্রেশন লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো। আমরা কমিউনিটির বিভিন্ন দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি এবং সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, তার ভিত্তিতে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছিলাম। আশা করি আপনাদের কিছুটা হলেও তথ্যগত দিক থেকে উপকারে আসবে। পরবর্তী অনুষ্ঠান একই সময়ে আমাদের এই চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases, and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555.